গল্পের শুরুতে আমরা শিনকে দেখতে পাই। একদম সাধারণ একটা হাই স্কুলের ছেলে, দেখলে আলাদা করে চোখে পড়ার মতো কিছুই নেই, কিন্তু একটা জিনিসের প্রতি ওর ভীষণ নেশা, জাদুকরি পাথর। এই পাথরগুলোকে সে অনেক ভালোবাসে। একদিন শিন একটা পুরনো প্রাচীন পাথরের দোকানে যায়। দোকানদারকে জিজ্ঞেস করে নতুন বা ইউনিক কিছু এসেছে নাকি। তখন লোকটা তাকে এমন কিছু পাথরের কালেকশন দেখায় যা দেখে শিন পুরো অবাক হয়ে যায়। ও যেন চোখ ফেরাতেই পারছিল না। হঠাৎ শিনের মনে পড়ে তার ক্লাস আছে, তখন তাড়াহুড়ো করে দোকান থেকে বের হয়ে যায় আর দোকানদারকে বলে, আমি পরে আবার আসব। স্কুলের দিনটা মোটামুটি ভালোই কাটে। সন্ধ্যের দিকে সে তার মায়ের সাথে বসে কথা বলছিল। তখন বোঝা যায় তার মা অনেক নামকরা একজন প্রত্নতত্ত্ববিদ। বাসায় এই বিষয় নিয়ে অসংখ্য বইও আছে। কথা বলতে বলতে তার মা বলে, আজ তোমার বাবার জন্মদিন, কিন্তু প্রতি বছরের মতো এবারও আমি একাই উদযাপন করব, কারণ তোমার বাবা সবসময় কাজ নিয়েই পড়ে থাকে। মায়ের কথা শুনে শিন খুব কষ্ট পায়। তখন সে মাকে কথা দেয়, এই বছর আমি বাবাকে যেভাবেই হোক নিয়ে আসব। এরপর সে তার বাবাকে একের পর এক মেসেজ পাঠাতে শুরু করে, বারবার বলতে থাকে যেন তিনি বাসায় আসেন। এমনকি এটাও বলে, না আসলে আমি নিজেই তোমার অফিসে গিয়ে ধরে নিয়ে আসব। রাতে তারা খুব সুন্দর করে জন্মদিনের আয়োজন করে। দুজনেই অপেক্ষা করতে থাকে শিনের বাবার জন্য। কিন্তু অনেকক্ষণ পেরিয়ে গেলেও তার বাবা কোনো কল রিসিভ করে না। আগের মতোই তিনি নিজের বৈজ্ঞানিক গবেষণার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। তখন রাগ করে সিদ্ধান্ত নেয়, আর না, এবার আমি নিজেই যাচ্ছি। সেই রাতেই প্রথম ট্রেনে করে বাবার কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে গার্ডদের বলে, আমি শিন সাঙ্গা, ডিরেক্টরের সাথে ব্যক্তিগত কাজে দেখা করতে এসেছি। এরপর সে লিফটে করে বাবার অফিসে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে কেউ নেই। হঠাৎ তার চোখ পড়ে একটা জাদুকরি পাথরের ওপর। পাথরটা অদ্ভুতভাবে জ্বলজ্বল করছিল, যেন এর ভেতরে বিশাল কোনো শক্তি লুকিয়ে আছে। শিন দৌড়ে সেটা ধরতে যায়, আর ঠিক তখনই পুরো ঘরে বিশাল এক শক্তির বিস্ফোরণ ঘটে। চারপাশের সব কিছু বদলে যেতে শুরু করে। এক মুহূর্তের মধ্যেই সেই পাথর শিনকে অন্য এক দুনিয়ায় টেনে নেয়, এমন এক পৃথিবী যেটা সে কখনো দেখেনি। কিছুই চিনতে পারছিল না, সবকিছু তার কাছে অদ্ভুত লাগছিল। অন্যদিকে সেই একই দুনিয়ায় দেখা যায় এক রহস্যময় লোককে। তার হাতে ছিল ভয়ঙ্কর একটা ছুরি। চুপচাপ সে রাজপ্রাসাদে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যেই দুইজন প্রহরীকে মেরে ফেলে। তারপর সে রাজাকে হত্যার উদ্দেশ্যে রাজকক্ষে ঢোকে। তখন রাজা গভীর ঘুমেছিলেন, কিছুই টের পাননি। লোকটা ছুরি তুলে আঘাত করতে যায়, কিন্তু ঠিক তখনই রাজা হঠাৎ চোখ খুলে ফেলেন। মুহূর্তের মধ্যেই আক্রমণ ঠেকিয়ে দেন এবং এক ধাক্কায় লোকটাকে অনেক দূরে ছুঁড়ে ফেলেন। রাজা তখন বলল, ঘুমের মধ্যে কাউকে মারা কোনো সাহসীর কাজ না। এরপর পুরো ঘটনাটা অন্যদিকে মোড় নেয়। জানা যায় আক্রমণকারী লোকটার নাম আরসালান। সে আগের রাজার ছেলে। তার বাবাকে বিশ্বাসঘাতকতা করে হত্যা করা হয়েছিল আর সিংহাসন দখল করে নেয় বর্তমান রাজা। তাই প্রতিশোধ নিতেই আজ সে এখানে এসেছে। কিন্তু তুমি কি ভাবছো এত সহজে সব হয়ে যাবে? একদম না। মুহূর্তের মধ্যেই দুজনেই নিজেদের জাদুকরি অস্ত্র বের করে ফেলে। শুরু হয়ে যায় ভয়ঙ্কর লড়াই। চার দিক থেকে আঘাত আসছে, ডান বাম উপর নিচ সব দিক থেকেই। আরসালান নিজের সব শক্তি এক করে রাজার দিকে আক্রমণ করে, কিন্তু কোনো লাভ হয় না। রাজা খুব সহজেই সেটা ঠেকিয়ে দেয় আর তাকে জোরে মাটিতে ছুঁড়ে ফেলে। রাজা চাইলে তখনই তাকে মেরে ফেলতে পারত, কিন্তু তার বদলে সে আরসালানের পাশে আঘাত করে আহত করে দেয়। তারপর সৈন্যদের আদেশ দেয় তাকে কারাগারে বন্দী করতে। এরপর গল্পটা অতীতে চলে যায়। জানা যায় একসময় আরসালান রাজপ্রাসাদেই শান্তিতে থাকত, কিন্তু একদিন সে চাকরদের মুখে শুনে ফেলে যে বর্তমান রাজাই তার পরিবারকে হত্যা করেছে আর জোর করে সিংহাসন দখল করেছে। সেদিন থেকেই আরসালান শপথ নেয় যে কোনো মূল্যে সে তার বাবার সিংহাসন আবার ফিরিয়ে নেবে, আবার বর্তমান সময় ফিরে আসি। হঠাৎ কারাগারের উঠানে এক অদ্ভুত শক্তির দরজা খুলে যায় আর মুহূর্তের মধ্যেই সেখান থেকে সেন বের হয়ে আসে। সবাই পুরো অবাক হয়ে যায়, কেউ বুঝতেই পারছিল না কি হচ্ছে। সবাই বলতে থাকে, তুমি মানুষ নাকি আত্মা, এখানে এলে কিভাবে? কিন্তু সেন কিছু বলার আগেই সৈন্যরা তার দিকে ঝাঁপিয়ে পড়ে। ওকেও বন্দী করার সিদ্ধান্ত নেয় তারা। কিন্তু তুমি তো জানো এত সহলে কিছু হবে না। হঠাৎ সেনের শরীর থেকে ভয়ঙ্কর জাদুকরী শক্তি বের হতে শুরু করে। তখন আরসালান চিৎকার করে বলে, এখনই আক্রমণ করো। এক আঘাতেই শিন সৈন্যদের উড়িয়ে দেয় আর পুরো জায়গাটা ধ্বংস করে ফেলে। এটা দেখে আরসালান নিজেও অবাক হয়ে যায়। তারপর বলে, কি দেখছো, চলো এখান থেকে পালাই। দুজনে দ্রুত প্রাসাদ থেকে পালাতে থাকে। পালানোর সময় আরসালান শিনকে বলে, তোমার অস্ত্র লুকিয়ে ফেলো আর চুপচাপ আমার সাথে আসো। কিন্তু শিন তো পুরো বিভ্রান্ত। সে বলে, আমি তো জানিই না এই অস্ত্র আমার কাছে কিভাবে এলো, এটা আবার লুকাবো কিভাবে? আরসালান তখন বলে, এটা খুব সহজ, গভীর শ্বাস নাও, তোমার পছন্দের কোনো কিছুর কথা ভাবো, তাহলেই অস্ত্রটা অদৃশ্য হয়ে যাবে। আর সত্যি মুহূর্তের মধ্যেই অস্ত্রটা গায়েব হয়ে যায়। শিন তখন বুঝতে পারে আরসালান এই প্রাসাদের সব গোপন পথ চেনে, এমনকি সে এমন কিছু গোপন সুড়ঙ্গও বানিয়ে রেখেছে যেগুলোর কথা আর কেউ জানে না। অবশেষে তারা জঙ্গল পর্যন্ত পালিয়ে আসে, কিন্তু ঠিক তখনই বিশাল এক দানব তাদের উপর আক্রমণ করে বসে। দানবটাকে দেখে শিন ভয় পেয়ে একদম জমে যায়। অন্যদিকে আরসালান সাথে সাথেই নিজের অস্ত্র বের করে দানবটার দিকে ঝাঁপিয়ে পড়ে, বেশ জোরে একটা আঘাতও করে, কিন্তু লড়াইটা অনেক কঠিন হয়ে যায়। তখন সে শিনকে চিৎকার করে বলে, আমাকে সাহায্য করো। কিন্তু শিন তো এখনো বুঝতেই পারছে না সে কিভাবে নিজের অস্ত্র ডেকেছিল। হঠাৎ দানবটা শিনের দিকে ঝাঁপিয়ে পড়ে আর তাকে আকাশে তুলে নেয়। মনে হচ্ছিল এবারও শেষ, কিন্তু ঠিক তখনই হঠাৎ সেই জাদুকরী অস্ত্র আবার
আবার ফিরে আসে। শিন নিজের সব শক্তি দিয়ে পাল্টা আঘাত করে। দানবটা রেগে গিয়ে এবার নিজের অস্ত্র বের করে। তারপর এক আঘাতেই শিন আর আরসালান দুজনকেই পাহাড়ের নিচে ছুঁড়ে ফেলে দেয়। তারা গিয়ে পড়ে ভয়ঙ্কর স্রোতের একটা নদীর পাশে। আরসালান দ্রুত নদীতে ঝাঁপ দিয়ে শিনকে ডুবে যাওয়া থেকে বাঁচায়। সে নিশ্চিত হয় যে শিন এখনো বেঁচে আছে। শিন তখন রাগ আর ভয় মিশিয়ে বলতে থাকে, এখন কি হলো এসব? আমি কেন তোমার সাথে এলাম? তুমি আসলে কে? আর সবাই তোমাকে মারতে চায় কেন? তখন আরসালান সব খুলে বলা শুরু করে। সে জানায় এই পৃথিবীর নাম অ্যান্ডোরা কিংডম। এটা একটা রহস্যময় জগৎ, অনেকটা আটলান্টিসের মতো। কথা বলতে বলতেই শিন চারপাশে তাকায়। জায়গাটার সৌন্দর্য দেখে সে পুরো অবাক হয়ে যায়। এত সুন্দর কিছু সে আগে কখনো দেখেনি। আরসালান তাকে শান্ত থাকতে বলে। ঠিক তখনই হঠাৎ একটা মেয়ে এসে সেখানে হাজির হয়। তার নাম লিসা। সে আরসালানকে ইয়র হাইনেস বলে ডাকে। এটা শুনে শিন পুরো হতবাক হয়ে যায়। সে বলে, মানে তুমি একজন রাজপুত্র, কিন্তু তুমি তো একটু আগেও জেলে ছিলে। আসলে কি হচ্ছে এখানে? আরসালান প্রশ্নটা এড়িয়ে গিয়ে শুধু বলে, এখন এসব ভাবার সময় না, সামনে চলো। কিছুক্ষণ পর তারা রাজ্যের সবচেয়ে সুন্দর একটা গ্রামের কাছে পৌঁছে যায়। সেখানে আকাশে বিশাল সুন্দর একটা পাখিকে উড়তে দেখা যায়। লিসা জানায় পাখিটার নাম ফ্ল্যারেন, আর সে তার সবচেয়ে কাছের বন্ধু। যখন লিসা জানতে পারে শিন অন্য এক পৃথিবী থেকে এসেছে, তখন সে পুরো অবাক হয়ে যায়। মুখ দেখেই বোঝা যাচ্ছিল সে বিশ্বাসই করতে পারছে না। কিন্তু হঠাৎ আরসালান তাদের কথা থামিয়ে দেয়। সে তাড়াহুড়ো করে বলে, আমাদের দ্রুত লুকানোর জায়গা খুঁজতে হবে। তারপর সে তাদের রাজ্যের খুব গুরুত্বপূর্ণ একজন মানুষের কাছে নিয়ে যায়। তার নাম প্যাসকেল। প্যাসকাল একজন জিনিয়াস, আর ছোটবেলা থেকেই সে আরসালানের শিক্ষক ও গাইড ছিল। কিন্তু তারা একটু শান্ত হওয়ার আগেই হঠাৎ বিশাল এক বুনো শূকর তাদের দিকে তেড়ে আসে। আরসালান সাথে সাথে নিজের অস্ত্র বের করে। অন্যদিকে লিসা ফ্লেরেনকে ডাকে। মুহূর্তের মধ্যেই ফ্লেরেন বিশাল এক ড্রাগনের রূপ নেয়। তারপর এক ঝটকায় সেই বুনো শূকরটাকে শেষ করে দেয়। কিন্তু তখনই আরেকটা শূকর হাজির হয়, আর এবার সেটা সোজা শিনের দিকে আক্রমণ করে। কিন্তু এখন শিন আর আগের মতো দুর্বল না। সে নিজের অস্ত্র বের করে, এক আঘাতেই দানবটাকে মাটিতে ফেলে দেয় এবং শেষ করে দেয়। ঠিক তখনই শিন আর লিসা হঠাৎ থেমে যায়, কারণ তারা এলাকার একটা ফাঁদের মধ্যে পড়ে গিয়েছিল। ভাগ্য ভালো, ঠিক সময়ে প্যাসকেল সেখানে এসে তাদের বাঁচিয়ে ফেলে। তখন জানা যায় প্যাসকেল নিজের নিরাপত্তার জন্য চারদিকে অনেক ফাঁদ পেতে রেখেছিল, যাতে দানব বা শত্রুরা সহজে তার কাছে আসতে না পারে। তার চলাফেরা আর কথা শুনলে মনে হয় যেন সেও অন্য কোনো দুনিয়ার মানুষ। এরপর সে সবাইকে নিজের বাসায় নিয়ে যায়, কিন্তু বাসার অবস্থা একদম এলোমেলো। চারদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিকমতো বসার জায়গাও নেই। যাই হোক, প্যাসকাল তখন শিনকে জিজ্ঞেস করতে শুরু করে, তুমি কি সত্যি অন্য পৃথিবী থেকে এসেছো? আর এখানে এলে কিভাবে? শিন তখন বলে, ঘটনাটা খুব সহজ। আমি বাবার ল্যাবে ছিলাম, হঠাৎ একটা অদ্ভুত ক্রিস্টাল ছুতেই সেটা আমাকে নিজের ভেতরে টেনে নেয়। তারপর আমি এই জঙ্গলে এসে পড়ি। আর হ্যাঁ, আরসালান এখন আমার বন্ধু। তখন প্যাসকাল তাকে অন্য জগতের একটা ম্যাপ দেখায়। তারপর বলে, আমরা এখন ঠিক এখানে আছি। অনেক বছর আগে শোনা যেত বেলান নামে একটা শহরে সময়ের দরজা ছিল। সেই দরজার মাধ্যমে অ্যান্ডোরা আর তোমাদের পৃথিবীর মধ্যে যাওয়া আসা করা যেত। কিন্তু পরে প্রাচীনদের একজন সেই দরজাটা ধ্বংস করে দেয়। তখন থেকেই দুই জগতের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর জানা যায় নতুন রাজা এখন যে কোনোভাবে সেই দরজাটা আবার খুলতে চায়, কারণ সে শিনের পৃথিবীতে যেতে চায়। গল্প তখন আবার অতীতে চলে যায়। জানা যায় প্যাসকাল একসময় রাজপ্রাসাদের গবেষক ছিল। সে সত্যিই সেই দরজাটা আবার চালু করার উপায় খুঁজে পেয়েছিল। কিন্তু সে বুঝতে পারে রাজা যদি অন্য পৃথিবীতে যেতে পারে তাহলে ভয়ঙ্কর কিছু ঘটবে। তাই সে নিজের সব গবেষণা লুকিয়ে ফেলে আর প্রাসাদ ছেড়ে পালিয়ে যায়। অন্যদিকে বর্তমান সময়ে রাজা তার সৈন্যদের আদেশ দেয়, আরসালানকে যেভাবেই হোক খুঁজে বের করো। তখন তারা ভয়ঙ্কর সব দানব ছেড়ে দেয় খোঁজার জন্য। আর খুব দ্রুতই তারা আরসালানদের অবস্থান জেনে যায়। সৈন্যরা প্রায় তাদের ধরে ফেলেছিল, কিন্তু ঠিক তখনই প্যাসকেলের বাসার অ্যালার্ম বেজে ওঠে। মুহূর্তের মধ্যেই অসংখ্য সৈন্য চারদিক থেকে আক্রমণ শুরু করে। আরসালান তখন লড়াই করতে চায়, কিন্তু প্যাসকাল তাকে থামিয়ে বলে, এখন যুদ্ধ করার সময় না, আমাদের এখান থেকে পালাতে হবে। রাজার লোকেরা ধরে ফেললে আর কিছুই করার সুযোগ থাকবে না। ঠিক তখনই চারদিকে পাতা ফাঁদগুলো একের পর এক চালু হতে শুরু করে। সৈন্যরা ফাঁদে পড়ে ধ্বংস হতে থাকে। সুযোগ বুঝে প্যাসকাল তার উড়ন্ত মেশিন বের করে। তারপর সবাইকে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আকাশে কয়েকবার ঘুরে সে চিৎকার করে বলে, শক্ত করে কিছু ধরে থাকো। এরপর হঠাৎ করেই জোরে একটা ক্র্যাশ ল্যান্ডিং করে বসে। কিন্তু অবাক হওয়ার মতো বিষয় হলো সে গর্ব করে বলে, এটাই ছিল আমার জীবনের সেরা ল্যান্ডিং। হ্যাঁ বন্ধু, লোকটা একটু পাগল টাইপেরই। এরপর সে সবাইকে একটা গোপন জায়গায় নিয়ে যায়। বাইরে থেকে জায়গাটা পুরনো আর পরিত্যক্ত মনে হচ্ছিল। চারদিকে বাদুড় উঠছিল, কিন্তু ভেতরে ঢুকতেই দেখা যায় ওটা আসলে পুরো আধুনিক একটা ল্যাবরেটরি। পরে প্যাসকাল আর আরসালান আলাদা গিয়ে কথা বলতে থাকে। প্যাসকাল তখন বলে, আমাদের যেভাবেই হোক শিনকে তার নিজের পৃথিবীতে ফেরত পাঠাতে হবে, আর একই সাথে অন্য পৃথিবীর সাথে যোগাযোগও বন্ধ রাখতে হবে, কারণ প্রাচীন কিংবদন্তিতেও এ ব্যাপারে সতর্ক করা হয়েছিল। প্যাসকাল তখন বলে, কিন্তু আমরা এটা করব কিভাবে? রাজা নিজেই তো সেই দরজা খুলতে চাইছে, আর তুমি এখন পুরো রাজ্যের মোস্ট ওয়ান্টেড মানুষ, আর আমি লুকিয়ে আছি। তাই আমাদের একটাই উপায় আছে, গোপনে বেলনে যেতে হবে, দরজাটা খুলতে হবে। তারপর শিন নিজের পৃথিবীতে ফিরে গেলে পুরো জায়গাটা ধ্বংস করে দিতে হবে। সবাই শেষ পর্যন্ত এই পরিকল্পনায় রাজি হয়ে যায়। অন্যদিকে রাজা ভয়ঙ্কর কিছু ভাড়াটে দানব পাঠায়। তাদের কাজ হলো আরসালান
আরসালান আর প্যাসকালকে খুঁজে বের করা। রাজা তখন তাদের বলে, আমি ওদের জীবিত চাই, ওদের মারার অধিকার শুধু আমার, এটা ভালোভাবে মনে রেখো। এদিকে প্যাসকাল ছদ্মবেশ পরে খাবার আর প্রয়োজনীয় জিনিস কিনতে বের হয়। যাওয়ার আগে সবাইকে বলে, কেউ বাইরে যেও না। লিসাও পানি আনতে বের হয়ে যায়। এই সুযোগে আরসালান শিনের সাথে একা কথা বলতে শুরু করে। সে বলে, তোমাকে তোমার নিজের পৃথিবীতে ফেরত পাঠানোর একটা উপায় আমার জানা আছে, কিন্তু তার বদলে তোমাকে আমাকে সাহায্য করতে হবে রাজাকে শেষ করতে। এটা শুনে শিন রেগে যায়। সে বলে, আমি কখনো কাউকে মারতে সাহায্য করব না। তখন আরসালান বোঝায়, রাজা যদি আমাদের আগে বেলনে পৌঁছে যায় তাহলে তুমি আর কখনো নিজের পৃথিবীতে ফিরতে পারবে না, তাই আমাদের আগে রাজাকে থামাতে হবে। তারপর সে আরো বলে, এই কথাগুলো লিসাকে বলা যাবে না, সে জেনে গেলে আমাদের জন্য বিপদ হতে পারে। পরে তারা বুনো শুকর শিকার করতে বের হয়। সবাই নিজেদের জাদুকরী অস্ত্র বের করে। আরসালান তখন শিনকে বলে, তুমি শুকরটাকে আমার দিকে নিয়ে আসবে, তারপর আমি শেষ করে দেব। পরিকল্পনা অনুযায়ী শিন শুকরটাকে তাড়িয়ে আরসালানের দিকে নিয়ে আসে, কিন্তু আক্রমণ করতে গিয়ে আরসালান হোঁচট খেয়ে পড়ে যায়। মনে হচ্ছিল এবার শুকরটা তাকে শেষ করে দেবে, কিন্তু শিন কি চুপচাপ দাঁড়িয়ে থাকবে? অবশ্যই না। হঠাৎ সে লাফ দিয়ে আকাশে উঠে যায় আর চোখের পলকেই শুকরটাকে শেষ করে ফেলে। সত্যি বলতে দৃশ্যটা ছিল একদম সিনেমার মতো। রাতে সবাই শান্তিতে ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ আরসালানের ঘুম ভেঙে যায়। সে দ্রুত শিনকে ডেকে তোলে। তারপর দুজন দ্রুত রাজপ্রাসাদের দিকে ছুটে যায়। গিয়ে দেখে পুরো জায়গা সৈন্যে ঘেরা। শিন আর আরসালানের দল চারদিক থেকে আটকে যায়। মনে হচ্ছিল এবার বুঝি সবাই মারা পড়বে, কিন্তু পরে জানা যায় এরা রাজার সৈন্য না, এরা অ্যাগনিস্ট নামের নিষিদ্ধ এলাকার বিদ্রোহী দল। আরসালান তখন তাদের নেতার সাথে কথা বলতে চায়। ঠিক তখনই একজন সামনে এসে বলে, কি চাই তোমাদের? আমি এই দলের কমান্ডার। লোকটার নাম ডেমিট্রো। আরসালান সরাসরি বলে, আমি রাজাকে হারানোর জন্য তোমাদের সাথে হাত মিলাতে চাই। এটা শুনে ডেমিট্রো হেসে বলে, নিজের বাবাকেই যে মারতে চায় তাকে আবার বিশ্বাস করব কিভাবে? কারণ সবাই মনে করে আরসালান বর্তমান রাজার ছেলে। কেউ জানে না যে আসল সত্য হল বর্তমান রাজাই আরসালানের বাবাকে হত্যা করে সিংহাসন দখল করেছিল। আরসালান তখন বোঝানোর চেষ্টা করে যে সে জানে বিদ্রোহীরা কারো অধীনে চলে না, তারা অনেকটা জু ট্রাইবের মতো, যারা স্পেশাল ফোর্সের মতো কাজ করে। কিন্তু সে জু ট্রাইবের নাম বলতেই বিদ্রোহীরা রেগে যায়। সবাই চিৎকার করে বলতে থাকে, কি আমাদের সাথে জু ট্রাইবের তুলনা করছে, ধরকে। আরসালান তখন নিজের গুরুত্ব বোঝানোর চেষ্টা করে, এমনকি রাজার কিছু গোপন তথ্যও বলে দেয়। কিন্তু তাদের মধ্যে থাকা একটা মেয়ে বলে, এইসব বলে লাভ নেই, তুমি আর তোমার বন্ধুরা কোনো কাজের না। তবে ডেমিট্রো অন্যভাবে ভাবছিল। সে আরসালানকে জিজ্ঞেস করে, ধরো তুমি রাজাকে সরিয়ে দিলে, তারপর কি করবে? আরসালান কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, ও মারা গেলেই হলো, এরপর কি হবে সেটা নিয়ে আমি ভাবি না। এটা শুনে ডেমিট্রো হেসে ফেলে। সে বলে, তুমি শুধু দুর্বলই নয়, বোকাও। যাও, আমার সামনে থেকে চলে যাও, না হলে আমি নিজেই তোমাকে মেরে ফেলবো। এটা শুনে আরসালান আর শিন দুজনেই রেগে যায়। তারা নিজেদের জাদুকরী অস্ত্র বের করে আক্রমণ করতে যায়, কিন্তু ডেমিট্রোর সামনে এগুলো কিছুই না। সে এক ঝটকায় একজনকে ফেলে দেয় আর আরেকজনকে পা ধরে তুলে নেয়। তারপর আরসালানের দিকে তাকিয়ে বলে, তুমি খুবই করুণ আর অজ্ঞ, শুধু রাজাকে নামানোর কথাই ভাবছ, কিন্তু এটা ভাবছ না যে রাজাকে মারলে এরপর রাজ্য চালাবে কে। তারপর সে বলে, আমি তোমাকে একটা সুযোগ দেব, যদি নিজেকে যোগ্য প্রমাণ করতে পারো তাহলে হয়তো একদিন রাজ্য চালানোর যোগ্যও হবে, কিন্তু তার আগে তোমাকে আমার দলে কাজ করতে হবে। সে আরো বলে, এখন থেকে আমার সব কথা মেনে চলবে, আর প্রথম কাজ হলো কাজ করা শেখা। আমার দলে অলসদের জায়গা নেই। এরপর সে তাদের গ্রামে নিয়ে যায় আর প্রথম কাজ দেয় নদীর ধারে কাপড় ধোয়ার। সে মজা করে বলে, চলো দেখি এত এনার্জি তোমাদের কোথায় যায়। ডেমিট্রো নিজেও তাদের সাথে কাপড় ধুতে বসে। কাপড় ধোয়ার সময় সে আরসালানকে বলে, নেতা হওয়া মানে এই না যে তুমি অন্যদের চেয়ে বড় কিছু। রাজপুত্র আর গরিব মানুষের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই, সবাই সমান। তারপর সে শিনের দিকে তাকিয়ে বলে, দেখছি তুমি এখানে বেশ দ্রুত মানিয়ে নিয়েছ। শিন অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি জানলেন কিভাবে যে আমি অন্য পৃথিবী থেকে এসেছি? তখন ডেমিট্রো হেসে বলে, এই মাত্র জানলাম বোকা। মজার ব্যাপার হলো এটা জানার পরও তার মধ্যে কোনো অবাক হওয়ার ভাব ছিল না। রাতে দেখা যায় শিন একদম শান্তভাবে দাঁড়িয়ে আছে। যাই হোক, আরসালান তখন নতুন একটা পরিকল্পনার কথা বলতে চায়, কিন্তু সেন তাকে থামিয়ে দিয়ে বলে, তোমার বাবার কথা আবার বললে কিন্তু তোমাকেই শেষ করে দেব। আজ কাপড় ধুচ্ছি, কালকে জানে আর কি করাবে। এরপর দুজন শুরু করে তর্ক। ডেমিট্রো তাদের দিয়ে যা যা করিয়েছে সেটা নিয়েই ঝগড়া চলতে থাকে। হঠাৎ করেই তারা নিজেদের অস্ত্র মাটিতে ছুঁড়ে ফেলে আর একে অপরের দিকে ঝাঁপিয়ে পড়ে। চারদিকে ঘুষি উঠতে থাকে। দেখে মনে হচ্ছিল এবার বুঝি সত্যিই বড় কিছু হতে যাচ্ছে। তাদের দুজনের মারামারি চলতেই থাকে। একসময় এত বেশি ক্লান্ত হয়ে যায় যে দুজনেই মাটিতে পড়ে যায়। পরে দেখা যায় ডেমিট্রো আর তার দলের সবাই ওপর থেকে পুরো ঘটনাটা দেখছিল। তারা ইচ্ছে করেই কিছু বলেনি, কারণ চেয়েছিল সেন আর আরসালান নিজেদের সমস্যা মিটিয়ে নিক। অন্যদিকে গল্প আবার প্যাসকেলের দিকে যায়। প্যাসকেল আবার সেই গোপন ল্যাবে ফিরে আসে সেন আর আরসালানের খবর জানতে। তখন সেখানে থাকা মেয়েটা বলে, আমি জ্ঞান ফেরার পর দেখেছি ওদের কেউই এখানে ছিল না। এটা শুনে প্যাসকেল চিন্তায় পড়ে যায়। সে বলে, তাহলে ওরা নিশ্চয়ই রাজাকে খুঁজতে বের হয়েছে। তারপর আর দেরি না করে সে তাদের খুঁজতে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। আবার গল্প ফিরে আসে শিন আর আরসালানের দিকে। ঠিক তখনই ডেমিট্রোর জ্ঞান ফেরে। সে তাদের বলে, উঠে পড়ো, সামনে অনেক কাজ আছে। এরপর সবাই মিলে একটা মিটিংয়ে বসে। সেখানে ডেমিট্রো বলে, সরাসরি বিদ্রোহ করে রাজাকে ঘিরে
ফেলা প্রায় অসম্ভব, কারণ রাজ্যের অনেক মিত্র আছে, বিশেষ করে প্রাসাদের আশেপাশের শহরগুলো। তবে সে আরও বলে, যদি আমরা রাজ্যের উত্তরের দিকে যাই তাহলে হয়তো এমন কিছু মানুষ পাওয়া যাবে যারা আমাদের দলে যোগ দিতে রাজি হবে। এটা শুনে আর্সেলান আপত্তি জানায়। সে বলে, বিদ্রোহ করবে? শুধু রাজকীয় সেনাবাহিনীতেই ৮০,০০০-এর বেশি সৈন্য আছে। কিন্তু ডেমিট্রো হাল ছাড়ে না। সে বলে, আমাদের জু ট্রাইবের সাথে যোগাযোগ করতে হবে। যদি তাদের দলে নিতে পারি তাহলে অনেক সুবিধা হবে। এটা শুনে আর্সেলান রেগে যায়। সে চিৎকার করে বলে, তুমি কি বলছো এসব? জু ট্রাইবের অর্ধেকেরও বেশি তো রাজার পক্ষেই, এমনকি তারা রাজ্যের স্পেশাল ফোর্স হিসেবেও কাজ করে। শিনও তখন বলে, আমি আগে তাদের একজন যোদ্ধার সাথে লড়েছিলাম, লোকটা একদম খুনি দানবের মতো ছিল। তখন ডেমিট্রো তাদের বোঝায়, জু ট্রাইব বহু বছর ধরে রাজাদের অত্যাচারের শিকার, মানুষ সবসময় তাদের খারাপ ব্যবহার করেছে। তাই আমি মনে করি এখনও অনেকের মধ্যে রাজার বিরুদ্ধে আছে। তারপর সে মেয়েটার দিকে তাকায়, তার নাম লুইস। ডেমিট্রো তাকে বলে, তুমি প্রস্তুতি নাও, এই আলোচনার দায়িত্ব তোমাকেই নিতে হবে। পরে দেখা যায় লুইস শিন আর আর্সেলানের ক্ষত সারিয়ে দিচ্ছে। সেই সময় সে এই পৃথিবী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানায়। সে বলে, এই দুনিয়ায় মূলত দুই ধরনের জাতি আছে। একদল হলো অ্যান্ড্রোজ, মানে সাধারণ মানুষ, আর আরেক দল হলো অ্যান্ডো, যাদের বংশ থেকেই জু ট্রাইব এসেছে। লুইস আরও বলে, একসময় দুই জাতি শান্তিতে একসাথে থাকত, কিন্তু পরে মানুষ তাদের ওপর অত্যাচার শুরু করে, এমনকি কিছু রাজা জোর করে তাদের দাস বানিয়েছিল। তারপর সে একটা বড় গোপন কথা জানায়। সে বলে, আমিও অর্ধেক মানুষ আর অর্ধেক অ্যান্ডো। এরপর সে আরও জানায়, ডেমিট্রোর একসময় জু ট্রাইবের একজন খুব কাছের বন্ধু ছিল। এরপর গল্পটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় ডেমিট্রো একা জঙ্গলের মধ্যে হাঁটছিল। হঠাৎ করেই কিছু লোক তাকে ঘিরে ধরে ভয়ঙ্কর আক্রমণ করে। কোনো মতে সে বেঁচে যায়, কিন্তু পথ হারিয়ে ফেলে। চারদিকে অন্ধকার জঙ্গল, ভয়েও সে একদম ভেঙে পড়ে। ঠিক তখনই তার সামনে হাজির হয় এক তরুণ ছেলে, যার নাম লুই। ডেমিট্রো ভয় পেয়ে তাকে বলে, আমার যা কিছু আছে সব নিয়ে নাও, শুধু আমাকে নিরাপদে এখান থেকে বের হতে সাহায্য করো। কিন্তু লুই শান্তভাবে তাকে আশ্বস্ত করে আর নিজের সাথে নিয়ে যায়। ধীরে ধীরে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হয়। একসময় তারা একদম কাছের বন্ধু হয়ে যায়। একদিন তারা রাজ্যের একটা রাস্তা দিয়ে হাঁটছিল, তখন ডিমিট্রো দেখে এক লোক খুব নিষ্ঠুরভাবে একজন অ্যান্ডো গোত্রের মানুষকে মারছে। ডিমিট্রো সেটা থামাতে গেলে লোকটা উল্টো তার উপর হামলা করে। ঠিক তখনই লুই তাকে বাঁচাতে সামনে আসে। সে সাহসের সাথে লড়াই শুরু করে, কিন্তু হঠাৎ আরও কিছু লোক এসে আক্রমণ করে বসে। শুরু হয়ে যায় ভয়ঙ্কর যুদ্ধ। দুঃখজনকভাবে সেই লড়াইয়ে লুই মারাত্মকভাবে আহত হয় আর শেষ পর্যন্ত মারা যায়। বন্ধুর মৃত্যুতে ডিমিট্রো পুরো ভেঙে পড়ে। সে গভীর শোকে ডুবে যায়। এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। শিন তখন দলের আরেক সদস্য আলজোর কাছে যায়। আলজোর একটা অদ্ভুত ক্ষমতা আছে, সে ভবিষ্যৎ দেখতে পারে, কিন্তু তার আগে তাকে অজ্ঞান হতে হয়। শিন তাকে জিজ্ঞেস করে, আমি কি কোনোদিন নিজের পৃথিবীতে ফিরতে পারবো? আলজো বলে, এখনো নিশ্চিত না। কিন্তু তখন শিন হঠাৎ বলে, আমি এখানে একটা শক্তি অনুভব করেছি, মুহূর্তের জন্য এসেছিল, আবার মিলিয়েও গেছে। এটা শুনে আলজো জায়গাটা দেখতে যায়, কিন্তু গিয়ে বুঝতে পারে শিন আসলে তাকে ফাঁদে ফেলেছে, যাতে সে অজ্ঞান হয়ে ভবিষ্যৎ দেখতে পারে। তবে পরিকল্পনাটা পুরো সফল হয় না। তারপরেও আলজো বলে, আমি একটা দৃশ্য দেখেছি, যদি তুমি কখনো নীল অ্যান্ড্রো পাখিটাকে দেখতে পাও তাহলেই নিজের পৃথিবীতে ফিরতে পারবে। এটা শুনে শিন খুব খুশি হয়ে যায় আর সেই পাখির খোঁজে বেরোয় পড়ে। কিন্তু কিছুক্ষণ পর সে আবার একটা ফাঁদে পড়ে যায়, আর এই ফাঁদটা পেতেছিল আলজো নিজেই। পরে জানা যায় আসলে এমন কোনো পাখিই নেই, আলজো শুধু শিনের উপর প্রতিশোধ নিতে এটা করেছিল। এতে পরিষ্কার বোঝা যায় আলজোকেও সহজে বিশ্বাস করা যায় না। অন্যদিকে জঙ্গলের মধ্যে থাকা বিস্ট স্কোয়াড জেনে যায় যে শিন আর আর্সালান আশেপাশেই আছে। এদিকে শিন একা ঘুরছিল। ঠিক তখনই একটা দানব পেছন থেকে তাকে আক্রমণ করে। দানবটা বলে, মরার আগে শেষ কোনো ইচ্ছে আছে? তারপর সে এলোমেলোভাবে আক্রমণ করতে থাকে। শিন অনেক কষ্টে আঘাতগুলো ঠেকাচ্ছিল। হঠাৎ একটা বিশাল আঘাতে দানবটা তাকে লাথি মেরে অনেক দূরে ফেলে দেয়। শিন মাটিতে পড়ে প্রায় মরার অবস্থায় চলে যায়। ঠিক তখনই শেষ মুহূর্তে আর্সালান এসে আক্রমণটা থামিয়ে দেয় আর শিনকে বাঁচায়। দানবটা তখন হাসতে হাসতে বলে, রাজা তোমাকে জীবিত চায় আর্সালান, কিন্তু আমি চাইলে বলতেই পারি তুমি দুর্ঘটনায় মারা গেছ। রাগে ফেটে পড়ে শিন। সে নিজের সব শক্তি দিয়ে দানবটার দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু দানবটা তাকে গাছের মধ্যে ছুঁড়ে ফেলে দেয় আর পাল্টা ভয়ঙ্কর আঘাত করে। ঠিক তখনই হঠাৎ শিনের অস্ত্র থেকে বিশাল এক শক্তি বের হতে শুরু করে। হ্যাঁ, তার অস্ত্র এবার আরও শক্তিশালী হয়ে গেছে, যেন নতুন রূপে জেগে উঠেছে। শিন আর আর্সালান একসাথে আক্রমণ করে। দুজনের মিলিত আঘাতে দানবটা ভয়ঙ্করভাবে ছিটকে পড়ে। মনে হচ্ছিল এবার ওর কাবাব হয়ে যাবে, কিন্তু শেষ মুহূর্তে দানবটা পালিয়ে যেতে সক্ষম হয়। অন্যদিকে গল্প চলে যায় বিস্ট স্কোয়াডের বাকি সদস্যদের দিকে। সেখানে বিদ্রোহীদের সাথে ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ চলছিল, কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় ছিল ডেমিট্রো। লোকটা যেন একদম ড্রাগনের মতো লড়ছিল। সে সরাসরি দানবদের কমান্ডারের দিকে ছুটে গিয়ে চিৎকার করে বলে, আজ তোর শেষ দিন রাজার কুকুর। এরপর শুরু হয় ভয়ঙ্কর সংঘর্ষ। হঠাৎ বিশাল এক শক্তির বিস্ফোরণ পুরো জায়গা কাঁপিয়ে দেয়। সবাই থেমে যায়, কেউ বুঝতেই পারছিল না কি হচ্ছে। মনে হচ্ছিল পুরো জায়গাটা ধসে পড়বে, তাই সবাই দ্রুত পালাতে শুরু করে। এদিকে শিন আর আর্সালান জঙ্গল থেকে বের হয়ে দেখে পাসকাল আর লিসিয়া তাদের জন্য অপেক্ষা করছে। পরে জানা যায় ওই বিস্ফোরণের পেছনে ছিল পাসকাল নিজেই। রাজার সৈন্যদের আক্রমণের খবর পাওয়ার পর থেকেই সে এই পরিকল্পনা করে রেখেছিল। সত্যি বলতে লোকটা একদম জিনিয়াস। ঠিক তখনই ডেমিট্রো আর তার দলও
দ্রুতগামীগুলো সেখানে এসে পৌঁছায়, কিন্তু যখন সে জানতে পারে পাস্কাল একসময় রাজার সাথে কাজ করত, তখন সে ভীষণ রেগে যায় আর সেখান থেকে চলে যায়। সেদিন সন্ধ্যায় পাস্কাল আরসালানের সাথে বসে কথা বলে। সে বলে, কোথায় যাচ্ছ তুমি? কিছু বিদ্রোহীর সাথে মিলে পুরো রাজ্য ধ্বংস করতে? তারপর আবার বলে, শুনেছি তুমি নিজের বাবাকে মারতে গিয়েছিলে, তাই নাকি? রাজা তোমাকে জেলে পাঠিয়েছিল। এটা শুনে আরসালান রেগে যায়। সে বলে, ওকে আমার বাবা বলবেন না। প্যাসকাল তখন শান্তভাবে বলে, সে তোমার আসল বাবা না হলেও সেই তো তোমাকে বড় করেছে, সব দিয়েছে, কখনো অবহেলা করেনি। আরসালান উত্তর দেয়, আমাকে আমার আসল বাবার প্রতিশোধ নিতেই হবে। ওই মানুষটাই তাকে মেরে সিংহাসন দখল করেছে। তখন প্যাসকাল তাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে। সে বলে, কিন্তু তুমি কি আসল কারণটা জানো, নাকি শুধু রাগ আর আবেগ দিয়ে সব সিদ্ধান্ত নিচ্ছ? তারপর সে আরও বলে, শোনো, আমি তোমাকে থামাবো না, কিন্তু প্রতিশোধ নেওয়ার আগে সত্যিটা খুঁজে বের করো। কারণ না জেনে শুধু রাগের পথে হাঁটা ঠিক না। অন্যদিকে দেখা যায় শিন শহরের মধ্যে ঘুরে ঘুরে ডেমিট্রোকে খুঁজছে। সে এক মোটা লোককে জিজ্ঞেস করে, এই যে সামনে পালক লাগানো টুপি পরে লম্বা একটা গাধা টাইপ লোককে দেখেছেন? ঠিক তখনই হঠাৎ ডেমিট্রো সামনে এসে হাজির হয়। তারপর তারা ভেতরে গিয়ে বসে। শিন তখন তাকে বলে, আমি ব্যাবিলন শহরে যেতে চাই, সেখানে আমার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। ডেমিট্রো তখন বলে, তোমাদের ঝামেলার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমরা সবাই একই দুনিয়ার মানুষ। মারামারি করো না শান্তিতে থাকো, এটা তোমাদের ব্যাপার, আমার না। তবে সে আরেকটা খবর দেয়। সে জানায় রাজা এখন ব্যাবিলনের দিকে রওনা দিয়েছে। এরপর ডেমিট্রো একটা ম্যাপ বের করে নিজেও সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শিন বুঝতে পারে এই যাত্রাটা অনেক বিপদে ভরা, যে কোনো সময় মৃত্যু আসতে পারে, কিন্তু এটিই তাদের একমাত্র সুযোগ রাজাকে থামানোর। কারণ তখন রাজার নিরাপত্তা কম থাকবে, সহজে তাকে আক্রমণ করা যাবে। এরপর দেখা যায় ডেমিট্রো তার কিছু সঙ্গীদের সাথে বসে আছে। জানা যায় সে রাজ্যের উত্তর দিকের মানুষ, আর তার অনেক অনুসারী আছে যারা শুধু তার ইশারায় অপেক্ষায় আছে কখন সে বিদ্রোহ শুরু করবে। কিন্তু ডেমিট্রো তাদের বলে, আমি আগে রাজার সাথে কথা বলতে চাই, তারপর সিদ্ধান্ত নেব। তবে আরসালানের মত অন্য। সে বলে, রাজা কখনো কারো সাথে আলোচনা করবে না, তাকে সরাসরি শেষ করাই একমাত্র পথ। কিছু সময় পর তাদের সমুদ্রযাত্রা শেষ হয়। এরপর বাকি পথ তারা পাহাড়ি পথে এগিয়ে যায়। হঠাৎ ভয়ঙ্কর এক ঝড় শুরু হয়, তাই তারা কাছে এক গুহার মধ্যে আশ্রয় নেয়। সেখানেই শিন সুযোগ পেয়ে আরসালানকে জিজ্ঞেস করে, তুমি নিজের বাবাকেই কেন মারতে চাও? তখন আরসালান আসল সত্যটা বলে দেয়। সে বলে, ও আমার আসল বাবা না, আমার বাবাকে হত্যা করে সিংহাসন দখল করেছে এই রাজা, এটাই সত্য। এটা শুনে শিন পুরো হতবাক হয়ে যায়। সে ভীষণ কেঁপে ওঠে। পরের দিন আবহাওয়া পরিষ্কার হয় আর তারা আবার যাত্রা শুরু করে। শিন বরফে ঢাকা পাহাড় দেখে খুব খুশি হয়ে যায়। সে ছোট বাচ্চার মতো বরফে গড়িয়ে পড়ে, কিন্তু যখন উঠে দাঁড়ায় সবাই অবাক হয়ে যায়, কারণ সেখানে বিশাল এক ড্র্যাগনের পায়ের ছাপ দেখা যায়। এটা দেখে শিন ভয় পেয়ে বলে, এটা তো একদম দরকার ছিল না, চল যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হই। কিন্তু সে এক পা এগোতেই হঠাৎ মাটি ভেঙে নিচে পড়ে যায়। সে বরফের নিচে একটা গুহার ভেতরে পড়ে যায়। বাকি সবাই দ্রুত নিচে নেমে আসে তাকে বাঁচানোর জন্য। ফাইলন তার শক্তি ব্যবহার করে শিনের শক্তি ট্র্যাক করে সরাসরি তার দিকে এগিয়ে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে ফিরে আসে। সবাই জিজ্ঞেস করে, কি হয়েছে? সে বলে, একটা ড্র্যাগন, বিশাল এক ড্র্যাগন আছে এখানে, এমন ড্র্যাগন তুমি কল্পনাও করতে পারবে না। মনে হচ্ছে এবার সত্যি শেষের সময় চলে এসছে। শিন আর আরসালান দুজনেই তাদের অস্ত্র বের করে প্রস্তুত হয়, কিন্তু সত্যি কথা বলতে এখন আর এগুলো খুব একটা কাজে লাগবে না। ড্র্যাগনদের ফাদার হঠাৎ করে ভয়ঙ্কর এক বরফের ঝড় দিয়ে তাদের ওপর আক্রমণ করে। চারদিক জমে একদম ধ্বংসের মতো অবস্থা হয়ে যায়। ডেমিট্রো তখন বুঝতে পারে এই অবস্থা থেকে বাঁচতে হলে অবশ্যই অ্যালজোকে খুঁজে বের করতে হবে, কারণ এই বিপদের সময় একমাত্র সেই সাহায্য করতে পারবে। তারা সবাই অ্যালজোর দিকে এগোতে থাকে, কিন্তু হঠাৎ আরেকটা ড্র্যাগন এসে তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। সবাই ভয় পেয়ে যায়, এটা কি তাহলে শেষ? কিন্তু না, ঠিক তখনই হঠাৎ ফাইলনের শরীর থেকে আগুনের শিখা ঘুরতে শুরু করে। তখনই বোঝা যায় সে সাধারণ কোনো ড্র্যাগন না, সে আসলে ড্র্যাগনদের রাজা। ফাইলন কিছু ড্র্যাগনের ওপর হঠাৎ করে আক্রমণ করে ফেলে। এতে অন্য ড্র্যাগনগুলো রেগে গিয়ে আরসালান আর লিসিয়ার দিকে হামলা করে। যেমন সব সময় হয়, ফাইলন আবার মাঝখানে এসে তাদের বাঁচার নিজের শরীর দিয়ে আঘাত ঠেকিয়ে দেয়, যাতে তার সঙ্গীরা নিরাপদ থাকে। কিন্তু এখানেই শেষ না, সে হঠাৎ এক ভয়ঙ্কর অবিশ্বাস্য শক্তির রূপ নেয়। তারপর সেই বিশাল ড্র্যাগনটাকে একদম কাবু করে ফেলে, এমনভাবে যেন ড্র্যাগনটা বাধ্য হয়ে তার কাছে হার মেনে নেয়। এরপর আবার স্বাভাবিক রূপে ফিরে আসে। অন্যদিকে দেখা যায় নলেজ সেখানে হাজির হয়। জানা যায় তার একটা বিশেষ ক্ষমতা আছে, সে অন্য ড্র্যাগনদের নিয়ন্ত্রণ করতে পারে। সে সবাইকে বলে, এগুলো আসলে পুরো একটা ড্র্যাগন পরিবার, তোমরা ওদের শিকার করতে এসেছ মনে করে ওরা আক্রমণ করেছে, কিন্তু এখন আর সমস্যা নেই। এরপর ডেমিট্রো সবাইকে নিয়ে আবার সামনে এগোতে থাকে। জানা যায় শহরে পৌঁছতে এখনও অনেক পথ বাকি।
হঠাৎ করেই সেই ড্র্যাগন পরিবার আবার ফিরে আসে আর এবার তারা যাত্রার জন্য সাহায্য করতে চায়, একদম পারফেক্ট এক ট্রান্সপোর্টের মতো। কিছুক্ষণের মধ্যেই তারা শহরের কাছাকাছি পৌঁছে যায়। তখনই ড্রাগনগুলো ফিরে যেতে শুরু করে, কারণ তারা তাদের জন্মভূমি ছেড়ে বেশি দূরে যেতে চায় না। এরপর জানা যায় তারা এখন ব্যাবিলন শহর থেকে মাত্র কয়েক মাইল দূরে। শিন তখন জিজ্ঞেস করে, যদি রাজা আমাদের আগে শহরে পৌঁছে যায় তাহলে কি হবে? আর এখানেই আজকের ভিডিওটি শেষ হয়। এর পরবর্তী পার্ট দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আর যদি এই ভিডিওতে 100টি লাইক আর 50টি সাবস্ক্রাইবার পূরণ করে দাও, তাহলে আমি খুব তাড়াতাড়ি এর পরবর্তী পার্ট নিয়ে আসব। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।